এবার শেখ হাসিনা সহ ৪০ জনের নামে হত্যা মামলা করল আবু সাইদের পরিবার। রাজধানীর লালবাগ থানা এবং নারায়ণগঞ্জে মামলা দায়ের। প্রাণ রক্ষায় রাজনীতিবিদ, বিচারক, পুলিশ সহ ৬২৬ জন আশ্রয় নিয়েছিল সেনানিবাসে, জানালো আইএসপিআর। এবং ১ মাস পর খুলল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, শুরু হলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্লাস। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছে আকলিমা বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পরিবার। এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে রাজধানীর লালবাগ থানায়। শনিবার মধ্যরাতে এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ ৯১ জনের নাম উল্লেখ করা হয়। খালিদ হাসান সাইফুল্লাহ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। দর্শক, রংপুরের শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহত আবু সাইদের পরিবার। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, মামলার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি অনন্যা, আপনি যেমনটি বলেছেন, আবু সাইদ হত্যাকাণ্ডে কিন্তু এখানে আপনি জানেন যে প্রধানমন্ত্রী সহ ওবায়দুল কাদের, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যারা মদতদাতা থেকে শুরু করে সবার নামে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু মামলা হয়েছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যারা দেখেছি, আজকেও কিন্তু বিভিন্ন এলাকায় আবু সাইদের হত্যাকারীদের তারা কিন্তু এখানে বলছেন যে যারা হত্যা করেছে, যারা হত্যার সঙ্গে জড়িত ছিল, যারা মদতদাতা ছিল, সবাইকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি তারা জানিয়েছেন। আমরা অনেক প্রতিষ্ঠানে গিয়েছি, শিক্ষার্থীরা এখনও আন্দোলন করছেন। শুধু মামলা নয়, তারা বলছেন যে এখানে যারা এই মামলার সঙ্গে যারা সহায়তা করছেন তাদেরকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে আমরা যে কোনোখানে যদি আসামিদের আমরা খোঁজ পাই, সেক্ষেত্রে আমরা পুলিশকে ধরিয়ে দেব। আপনি জানেন যে শিক্ষার্থীরা রংপুরের এখন উত্তপ্ত। এই আবু সাইদকে ঘিরে যদিও বাংলাদেশ নতুন করে ২০২৪-এ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা রক্ষায় কিন্তু শিক্ষার্থী সহ এখনও মাঠে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে রংপুর সহ সারা দেশের কিন্তু আমরা প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে যে মামলা হয়েছে, মেট্রো কমিশনার এখানে ফারুকি সাহেব আমাকে জানিয়েছেন, এখানে জেলা পুলিশ সুপার আমাদেরকে যারা জানিয়েছেন যে মামলা হওয়ার পরেই কিন্তু আমরা তার আগে থেকেই, মামলা শুধু হওয়ার পরেই শুধু নয়, আমরা আগে থেকেই কিন্তু এখানে যারা এই নাশকতার সঙ্গে জড়িত ছিল, বিশেষ করে যারা শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে আমরা ধরার ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি বলেছেন যে আবু সাইদের কারণে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তার রক্ষার্থে এবং তার ক্ষেত্রে যা করার দরকার আমরা সেটাই করছি। সেক্ষেত্রে জানেন যে আপনারা উপদেষ্টা যারা অন্তর্বর্তীকালীন যারা এখানে প্রতিটি মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে নতুন করে এসেছেন, তিনিও যে ঘোষণা দিয়েছেন আমরা কোনো দুষ্কৃতিকারীকে এবং ছাত্রদের প্রতি যারা হত্যা করেছে, ছাত্রদের যারা খুনি রয়েছে, বিশেষ করে আবু সাইদকে যারা হত্যা করেছে, সে যেই হোক, যদি পুলিশেরও হয়, তদন্ত করে আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আরও একটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, যদি এখানকার সাবেক রেঞ্জ ডিআইজি এবং মেট্রো কমিশনার দুজন মিলে কিন্তু তারা মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে ছাত্ররা প্রতিবাদ করে তারা সঠিক তথ্য তুলে ধরে কিন্তু আজকে আবু সাইদের পরিবার কোর্টে এবং থানায় তারা কয়েকটি মামলা করেছেন। আরও মামলা হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানে শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে আমরা দেখেছি যে প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায় কিন্তু যারা এখানে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল, ছাত্রলীগ থেকে শুরু করে সবার নামে যারা ছাত্রদের পিটিয়েছে, আহত করেছে, সবার নামে কিন্তু মামলা করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। সব মিলে কিন্তু আমরা দেখেছি যে রংপুরে যেভাবে মামলা শুধু নয়, তারা বলছেন যে এখনও যারা হামলা করছে বিভিন্ন শিক্ষার্থীদের উপর, যারা ট্রাফিকের দায়িত্ব পালন করার
ক্ষেত্রে হামলার শিকার হয়েছে। আবু সাইদকে লক্ষ্য করে এখনও শিক্ষার্থীরা মাঠে রয়েছে। সবাই নতুন বাংলাদেশকে গড়তে এই শিক্ষার্থীরা যেভাবে কাজ করা দরকার তারা কিন্তু করছেন। তবে তারা বারবার বলছেন যে আবু সাইদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান, এবং শুধু তার পরিবার শুধু নয়, আবু সাইদের যত সহকর্মী রয়েছেন তাদেরকে প্রতিজনকে বাদী হয়ে এই আওয়ামী খুনি সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে একটি সঠিকভাবে বিচার করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, এমনটি এখানকার শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন। অনন্যা। বাদশা, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের সাবেক হুইপ সহ আওয়ামী লীগের ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ৪ আগস্ট এক যুবক গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সারওয়ার সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১২ নেতার নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে দলের ১৫০ নেতাকর্মীকে। গতকাল শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় প্রধান আসামি করা হয় জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হককে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিচারক, রাজনীতিবিদ, পুলিশ ও বেসামরিক কর্মকর্তা সহ ৬২৬ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। সে সময় প্রাণহানির শঙ্কায় ৫ জন বিচারক, ২৪ জন রাজনীতিবিদ, ২৮ জন পুলিশের কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশ সদস্য, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন ও তাদের পরিবারের ৫১ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এতে আরও বলা হয়, পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে যায়। এছাড়া এখন পর্যন্ত ৪ জনকে অভিযোগ বা মামলার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অবশেষে ১ মাস পর খুলে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিষ্ঠানগুলো। এর আগে গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সারা দেশে সংঘাত শুরু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ করে দেওয়া হয়। একই দিন রাতে বন্ধ ঘোষণা হয় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। অবশেষে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, এ বিষয়ে আরও জানতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগাযোগ করব আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটনের সাথে। লিটন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। অন্য আপনি জানেন যে দীর্ঘ ১ মাস পরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে। আমরা এসে দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মুখরিত হয়ে থাকলেও আমরা কিন্তু লক্ষ্য করেছি, আমি এই মুহূর্তে রয়েছি কলা ও মানবিকী অনুষদ ভবনের ঠিক সামনে। এখানে এসে দেখলাম যে এখানে যত শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে সকলে মিছিল করতেছে এবং ক্লাস বর্জন করেছে। তাই এই বিষয়টি নিয়ে আমি সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু মিছিল করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। আমরা একজনের সাথে কথা চাইছি, একজন সাধারণ শিক্ষার্থী যিনি রয়েছেন তিনিও দেখলাম যে এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। আপনাদের এখন দেখলাম যে আজকে তো ক্লাস চলার কথা, আপনাদের যেখানে ক্লাস থাকার কথা সেখানে ক্লাস বর্জন করে আপনারা কেন মিছিল করতেছিলেন একটু যদি বলতেন। ক্লাস থাকা প্রশাসনের থেকে ক্লাস আজ থেকে ক্লাস চালু হওয়ার নির্দেশ দেওয়ার পরও শিক্ষার্থীরা ক্লাসে আসছে, কিন্তু ক্লাস তারা করবে না। কারণ করবেন হিসেবে ওই বর্বরিচিত হামলায় অনেক শিক্ষক মদত দিয়েছেন। স্বৈরাচার শাসকের লেজর ভিত্তিক শিক্ষক তারা, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত, শিক্ষক থেকে তাদের পদত্যাগ না করানো পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে চাচ্ছে না। এবং তাদের জন্য প্রশাসনের কাছে প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী সর্বোচ্চ শাস্তির দাবি
শাস্তি দাবি করতেছে। আমি একজন শিক্ষার্থী হিসাবে এটা বলতে চাই, একজন শিক্ষক কখনো তাদের শিক্ষার্থীদেরকে সে রাজাকার বলতে পারে না, এবং পুলিশি বর্বরচিত হামলায় সে শিক্ষার্থীদের উপর গুলি করার নির্দেশ দিতে পারে না, এবং শিক্ষার্থীদেরকে সে কখনো রাজাকার এবং এই আন্দোলনের মদতদাতা হিসাবে একজন শিক্ষক খুবই গর্হিত কাজ করছে। এবং আমি সহ আমার দর্শন বিভাগের সকল শিক্ষার্থী তাকে অবঞ্চিত ঘোষণা করছে এবং ভার্সিটি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে যেন তার বিরুদ্ধে দ্রুত শাস্তির আনার ব্যবস্থা করে। আর সেই সাথে দর্শন বিভাগের সকল শিক্ষার্থী আপাতত ক্লাস করবে না, বা ক্যাম্পাসের অনেক ডিপার্টমেন্ট এখনও তারা সংগতি জানিয়েছে যে তারা এখন ক্লাস করতে চাচ্ছে না যতদিন পর্যন্ত তার একটা সুষ্ঠু সমাধান না হয় এবং ওই শিক্ষকদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। জাতির কাছে তারা এরা দেখাইতে চায় যে তারা এই শিক্ষকদেরকে কিভাবে অবঞ্চিত করছে এবং কিভাবে তাদেরকে মানে শিক্ষার্থী কিভাবে তাদের পাশে নাই, বা শিক্ষকরা যাতে তাদের পাশে না থাকে তাদেরকে ক্যাম্পাস থেকে অবঞ্চিত ঘোষণা করা হলো। যেমনটি শুনছিলেন যে যেই শিক্ষকরা তাদের বিরোধিতা করেছে তাদের সাথে তারা ক্যাম্পাসে অবস্থিত ঘোষণা করছে এবং তাদের সাথে ক্লাস করবেন। আমরা একটু আরেকজন আন্দোলনকারী যিনি রয়েছে তার সাথে কথা বলতে চাচ্ছি যে আজকে আমরা দেখলাম যে এখানে যে কর্মসূচি দিয়েছিল এবং শুনলাম যে আপনাদের আরও কর্মসূচি রয়েছে, আজকে আর কি কর্মসূচি রয়েছে আপনাদের? আপনারা জানেন প্রত্যেকটি ডিপার্টমেন্টেই কিন্তু দেখেন যেসব শিক্ষক কোটা সংস্কারের সময় ছাত্রলীগের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন তাদের শাস্তির দাবিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। এবং আমরা সবসময় বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনের সবসময় পাশে রয়েছি এবং তাদের সাধারণ শিক্ষার্থীকে নিয়ে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করছি। আজকে বলে যাচ্ছে আজ বিকাল 4 ঘটিকার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু দলীয় যেসব লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী এবং ছাত্রদের মাঝে সেগুলো বন্ধ করার জন্য কথা বলছেন। ছাত্রলীগ যে গেস্ট রুম কালচার করেছিলেন সেটা বন্ধ করার জন্য তারা কথা বলছেন। শিক্ষার্থীরা সবসময় চাচ্ছেন যে তারা কোনো ধরনের দলীয় লেজুভিত্তিক রাজনীতি চান না, কোনো অশুভ রাজনীতি যেন বাংলাদেশে না আসে সেটা তারা চান না। তারা সাধারণ শিক্ষার্থী হিসেবেই দেশের মানুষের অবদানের জন্য তারা কাজ করতে চান। যেমনটি শুনছিলেন যারা বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে একটি অরাজনৈতিক হবে এবং এখানে কোনো রাজনীতির থাকবে না, পাশাপাশি এখানে ছাত্র শিক্ষক থেকে শুরু করে এবং শ্রমিক কর্মচারী আছে সকলে রাজনীতির ঊর্ধ্বে থাকবে না। আমরা একটু এখানে যিনি সমন্বয় করেন তার সাথে একটু সংক্ষিপ্ত আকারে আপনি বলতেন যে আপনাদের এই কর্মসূচি আপনারা যে চাচ্ছেন যে শিক্ষকদেরও রাজনীতি থাকবে না, পাশাপাশি ছাত্রদের কোনো রাজনীতি থাকবে না, এই বিষয়টি একটু সংক্ষিপ্ত। দেখুন, শিক্ষকদের যদি রাজনীতি না থাকার কথা বলি তাহলে হচ্ছে আজকের যে ঘটনার কারণে আমরা এখানে একত্রিত হয়েছিলাম সেটি হচ্ছে আমাদেরই একজন মানে শিক্ষক নামধারী একজন মানুষ যাকে আসলে আমরা এখন আর শিক্ষক বলে পরিচয় দিতে চাই না, উনি আসলে রাজনীতির কারণেই শিক্ষার্থীদের ওপরে এই হামলাকে আসলে সমর্থন করেছেন বা ইন্ধন জুগিয়েছেন। তার মানে শিক্ষক রাজনীতি থাকলে এই জাতীয় ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে, একই সাথে যদি ছাত্র রাজনীতি থাকে একই বিষয়গুলোই ঘটবে। এমন এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকের মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ দিটন আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী রাবিউল আলম শান্ত। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, এবং প্রতিষ্ঠানগুলো যে শ্রেণী কার্যক্রম সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর গত 5 আগস্ট সরকার পদত্যাগ করার পর 6 আগস্ট থেকেই কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়। সে আলোকে বেশিরভাগ স্কুল কলেজ খুললেও কিছু প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশের ফলে আজ রবিবার থেকে সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর যে শ্রেণী কার্যক্রম সেটি কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে গত শুক্রবার থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই আবাসিক হলগুলোতে আসতে শুরু করেছেন এবং আজকে থেকে তাদের যে স্বাভাবিক ক্লাস কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শুরুর সর্বশেষ খবর। কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে নারী ও শিশুসহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। দিবাগত রাত 3টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের জারুল বনিয়া সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই এলাকার মোহাম্মদ সারোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম, শিশুকন্যা ময়না ও তোহা।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, শনিবার রাতভর বৃষ্টিপাত হয়েছে। এ কারণে পাহাড় ধসে রাত ৩টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের ৩ সদস্য মাটির নিচে চাপা পড়ে মারা যান। গ্যাস সংকটে প্রায় ৭ মাস ধরে উৎপাদন বন্ধ জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ৩.৫ কোটি টাকা। চলতি মৌসুমে ইউরিয়া সারের সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। মুস্তাক আহমেদ মনির এর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ১৯৯১ সালে জামালপুরে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা। কারখানাটি প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক ১,৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল। কারখানার নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৩ PSI গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু গ্যাসের স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন কমে দাঁড়ায় ১,২০০ টন। কিন্তু গত ১৫ জানুয়ারি থেকে গ্যাস সংকটে বন্ধ হয়ে যায় ইউরিয়ার উৎপাদন। এতে প্রতিদিন গুনতে হচ্ছে গড়ে প্রায় ৩.৫ কোটি টাকা লোকসান। সেই সঙ্গে শঙ্কা রয়েছে সার সংকটের। এখানে দীর্ঘ ৬ মাস যাবৎ কারখানা গ্যাসের কারণে বন্ধ। জানতে কোনো ত্রুটি নেই, কিন্তু গ্যাসের যদি দিতে দেরি হয় আর যদি অবিলম্বে কারখানা না চালানো হয় তাহলে আমাদের কোটি কোটি টাকার ইকুইপমেন্টগুলো ধ্বংস হয়ে যাবে। দোকানপাট যারা আছে তাদের ব্যবসা বাণিজ্য নাই। অনেক ড্রাইভার হেল্পার দিন কাটাচ্ছে অনাহারে। আমাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে আমরা কৃষক মানুষ, আমরা সাধারণ মেলের শ্রমিক মানুষ, আমরা কাজ করে খাই, আমরা চলতে পারতাছি না। এইখানে যারা দৈনিক ভিত্তিক চাকরি করে এবং পার্মানেন্ট শ্রমিক আছে, এখানে ট্রাক শ্রমিক, আমাদের দোকানপাট, তারা খুব কষ্টে জীবনযাপন করতেছে। এদিকে কবে নাগাদ উৎপাদন শুরু হতে পারে তার কোনো সাদুত্তর নেই এই কর্মকর্তার কাছে। পার ডে ১৩০০ মতো আর কি, ১৩৫০ মতো প্রোডাকশন ছিল। এখন তারপর তো বন্ধ হয়েছে, আমরা অদ্যবধি আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো বা উৎপাদন যেতে পারবো। দ্রুত গ্যাস সংযোগ দিয়ে বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠানটি সচল করার দাবি সংশ্লিষ্টদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এ সপ্তাহে ব্যাংক থেকে নগদ তোলা যাবে ৩ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা হস্তান্তর করতে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে ২ সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এই সপ্তাহের জন্য নির্দেশনা এক হিসাব থেকে ৩ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। গত সপ্তাহে সর্বোচ্চ ২ লাখ এবং এর আগের সপ্তাহে সর্বোচ্চ ১ লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকেরা যে কোনো পরিমাণ টাকা হস্তান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। এবার শেখ হাসিনা সহ ৪০ জনের নামে হত্যা মামলা করল আবু সাইদের পরিবার। রাজধানীর লালবাগ থানা ও নারায়ণগঞ্জে মামলা দায়ের। প্রাণ রক্ষায় রাজনীতিবিদ, বিচারক, পুলিশ সহ ৬২৬ জন আশ্রয় নিয়েছিল সেনানিবাসে, জানালো ISPR। এবং ১ মাস পর খুলল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, শুরু হলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্লাস। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।